বয়সটা তখন খুব বেশি নয়, সবে মাত্র 12। আবদার করেছিলাম, আমার ভাই চাই, চাই তো চাই। আবদার পূরণ করতে গিয়ে জীবন থেকে হারিয়ে গেছে মা নামক মানুষটা। আজও মনে পড়ে শীতের সকালে মায়ের নিথর শরীরটা যখন বারান্দায় ছিল, মুখটা নীল হয়ে গেছিল, তখন আমার কোলে আসে আমার ভাই। ছোট্ট ছোট্ট হাত পা, চোখ দুটো লাল তোয়ালে পেঁচানো ছিল। মা সব সময় বলতো, আমি কি, মরে গেলে বুঝবি। সেদিনও মায়ের কমতিটা বুঝিনি। বাড়ি ভর্তি কত মানুষ ছিল, একসময় নিয়ে যাওয়া হলো মাকে। তখন বুঝলাম মা আর আসবে না। খালি পায়ে দৌড়ে মায়ের স্মৃতির কাছে অবধি গিয়েছিলাম। মেয়ে মানুষ তো, তাই আর ভিতরে যেতে দিল না। খুব ইচ্ছে করছিল মাকে আর একটাবার দেখবো। বাবা মাকে খুব ভালোবাসতো, প্রেমের বিয়ে ছিল তাদের। বাবা একসময় পুরোপুরি ভেঙে পড়ে, সবাই সান্ত্বনা দিচ্ছিল। সেদিন মনে করেছিলাম বাবা হয়তো কাছে টেনে নেবে, কিন্তু তার শোক হয়তো আমাদের থেকেও বেশি ছিল। ছোট্টুনি একটা বাবু পিটপিট করে তাকিয়ে দেখছে সব। কিছুক্ষণ পর সে কি কান্না, কোনো কিছুতেই যেন থামে না। পরে মনে হলো হয়তো ক্ষুধা লেগেছে। ফুপু ছিল, উনি ভাইকে কিছু খাওয়ালেন, হয়তো চিনির পানি। চিনির পানি খেলে কি পুষ্টি হবে? 3 দিন পর ধীরে ধীরে সবাই চলে যায়। চাচা চাচি, দাদি আর আমরা 2 ভাই বোন। রাতের বেলা দাদি আমাদের সাথে থাকতো। চাচির তখন 7 মাস। ভাই রাতে খুব কান্না করত। দাদি প্রথম প্রথম সাথে থাকলেও পরে আর থাকতো না। বয়স্ক মানুষ, হয়তো ঘুমানোটাই বেশি দরকার ছিল। বাবা খুব একটা আমাদের খেয়াল নেয় না, প্রয়োজন ছাড়া কেউ কথাও বলে না। দেখতে দেখতে 21 দিন হয়ে এলো। পাশের বাড়ির নিমু ফুপু বলল ভাইরে নাকি টিকা দিতে হবে। সেদিন ভাইরে 3টে টিকা দিল। রাতে খুব জ্বর ছিল, দাদিও ছিল না। পুরো শীতের রাত ভাইকে কোলে নিয়ে হাঁটতে হয়েছিল। ভাইয়ের বয়স যেদিন 35 দিন, সেদিন স্কুলের রেজাল্ট ছিল আমার। জানতে চাইনি, পরে টুকি এসে বলল প্রথম হয়েছি। বরাবর ছাত্রী আমি, ভালোই ছিলাম। স্পষ্টভাবে মনে আছে, যেদিন বই আনতে যাই কাকিকে বলে গেছিলাম ভাইকে দেখতে। নিশ্চিত ছিলাম যে তারা তো দেখবেই, কিন্তু ভয় ভয়ও লাগছিল। বাড়ি থেকে অনেকটা দূরে কান্নার শব্দ আসছিল। দৌড়ে গিয়ে দেখি ভাই খুব কাঁদছে। কাকি কোলে নেয়নি, কারণ সে পায়খানা করেছিল বলে। মা মারা যাওয়ার পর ভাইকে পেয়ে দায়িত্ব হয়তো বেড়ে গেছিল, কিন্তু সেদিন সত্যি সত্যি বড় হয়ে গেলাম। কয়েকদিন যাবৎ দাদিকে বলতে শুনেছি, বউ মরবো, মাসের মাস পোলা বিয়া করামু, চাঁদের চান। তুই বেডা মানুষ না, তোর ভবিষ্যৎ বলতে কিছু নাই, যা কই তাই কর, তোর খারাপ চাই না। বুঝলাম দাদির বোনের মেয়ে নীলু আন্টির সাথে বাবার বিয়ে। বাড়িতে উৎসবের আমেজ পড়ে গেল। শুধু ঘরকুনো হয়ে রইলাম আমরা অভাগী 2 ভাই বোন। 2 মাস হলো আমার ভাইয়ের। ঠিক 2 মাস আগে এই দিনে আমাদের মা চলে গেছে। শীত কিছুটা কমেছে, তাই তো ভাইকে বুকে নিয়ে শাল জড়িয়ে মায়ের স্মৃতিটা দেখতে চলে গেছিলাম। মানুষ তো মারা যাওয়ার পর সব দেখতে পাই। আচ্ছা আম্মু, তুমি কি আমাদের দেখতে পাও? আম্মু দেখো না, আমার হাতটা না পুড়ে গেছে। জানো আম্মু, এখন না আর কেউ আমাকে খাওয়ায় কেন, ঠিক মতন খেতেই দেয় না। তুমি তো জানো আমি মাছ খেতে পারি না। আম্মু তুমি কেন চইলা গেলা? দেখো আম্মু, ভাই আজ 2 মাসের। তুমি চিন্তা করো না, আমি ওর খেয়াল রাখবো। আমি ওকে একটুও কষ্ট দিই না। ও কিন্তু খুব ভালো। তুমি জিজ্ঞেস করো ওকে যে আমি ওকে কষ্ট দিই কি না। আম্মু একবার আসো না, একবার কথা বলো। আমার না ভালো লাগছে না। জানো, আজ না বাবার বিয়ে নীলু আন্টির সাথে। মায়ের স্মৃতির পাশে অনেকক্ষণ বসেছিলাম। যখন ফিরে এলাম বাবা রেডি হচ্ছিল নতুন মা আনতে যাবে বলে। আমি জানি নীলু আন্টি খুব ভালো, সে আমাদেরকে খুব আদর করবে, আর আমার ভাইকেও। ভাই তো সব সময় মায়ের কোল খোঁজে, সে এখন মায়ের কোল পাবে। সারা দিন খুব আশায় আশায় ছিলাম বাবা কখন আসবে। বাবা ফিরে এলো, কিন্তু আমাদের সাথে কথাও বলল না। নীলু আন্টিও আমাদেরকে সন্তান বলে কাছে টেনে নিল না। মায়ের পুরো ঘর ফুলে ফুলে সেজে আছে। এতদিন আমরা 2 ভাই বোন থাকতাম,
কিন্তু আজ বড় ফুপি আমাদের সব ঘর থেকে বের করে দাদির পাশের ঘরে দিয়ে দিয়েছে। আচ্ছা, সৎমা কি আগলে নিতে পারে না? সব কাজ দেখে তো বুঝেছিলাম আমরা বড্ড বোঝা এই বাড়িতে। নীলু আন্টি বাড়িতে এসেছে বাবার স্ত্রী হয়ে। মা মারা যাওয়ার পর বাবা আমাদের খেয়াল রাখতো খুব একটা না, তবুও রাখতো। কিন্তু ইদানিং বাবার মধ্যে অনেক পরিবর্তন। ভাই দিন দিন বড় হচ্ছিল, চাহিদাও বাড়ছিল। ধীরে ধীরে আমিও বড় হয়েছিলাম। শারীরিক পরিবর্তনগুলো ছিল স্পষ্টত। তখন ভাই আর আমি দাদির পাশের রুমেই থাকি। হঠাৎ রাতে পেট ব্যথা শুরু হয়, মনে হচ্ছে তলপেটটা ছিঁড়ে যাচ্ছে। ভাইকে বিছানায় রেখে টয়লেট গেলাম। মনে করেছিলাম হয়তো পেট খারাপ হয়েছে, কিন্তু তা নয়। ফিরে এসে পেটের চাপ দিয়ে শুয়েছিলাম, কখন ঘুমিয়েছি জানি না। সকালবেলা দেখি বিছানায় চাদর, নিজের কাপড়ে রক্ত। খুব ভয় পেয়েছিলাম। মা যখন মারা যায় তখন চাদরে, মায়ের কাপড়ে রক্ত লেগেছিল। আমিও মরে যাব? ভাইয়ের কি হবে? পেট মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। ভাই ঘুমিয়ে আছে, ফ্লোরে চুপচাপ বসে আছি। ঠিক সেই সময় নীলু আন্টি মানে বাবার স্ত্রী ঘরে আসে। কিছু বলতে না দিয়েই বলে, শোনো অরি, তোমার মায়ের তুমি খুব আদরের ছিলে, আমারও তুমি খুব আদরের। তাই বলে তো আর মেয়ে মানুষ এভাবে ঘরে বসে বসে খাওয়ালে চলবে না। তোমার নানির বাড়িরও তোমাদের জায়গা হবে না, আর দুজন মানুষের খরচও কম না। তাই কাজের লোক ছাড়িয়ে দিয়েছি। হাতে হাতে কাজ করলে তুমিও সংসারী হয়ে উঠবে। তার সাথে দাদিও সায় দিল। আমার মা কখনো দাদির কাছে ভালো ছিল না, কারণ প্রেমের বিয়ে ছিল যে। নানির বাড়ির কি আমি জানি না। নিজের খাওয়া চললেও ভাইয়ের জন্য বাসার সব কাজ করতে হবে। বিকেলবেলা টুকি এসেছিল ওর মাকে নিয়ে। কাকিমাকে টুকি সব বলেছে, কারণ আমি বলেছিলাম আমি মরে গেলে আমার ভাইকে যেন একটু দেখে। ও তো অনেক ছোট, কিছু খেতে পারে না, না হলে অনাথালয়ে দিয়ে দিও। টুকির মা এসে বলে গেল এখন থেকে এটা প্রতি মাসেই এমন হবে। খুব ব্যথা করলে গরম পানির ছ্যাঁক নিতে। বুঝলাম ধীরে ধীরে সত্যিই বড় হচ্ছি। বয়সের সাথে বাড়ছিল ধৈর্য শক্তি। কিন্তু অপরদিকে আমাদের প্রতি বাবার খেয়াল, দেখাশোনা যেন দ্বিগুণ ভাব কমছিল দিন দিন। ভাইয়ের দুধ শেষ হওয়ার দুদিন আগে থেকেই বলি যে আনতে হবে। এবারেও বলেছি। বাবা বলে এনে দেবে, কিন্তু আর দেয় না। যাই হোক, সেদিন দুধ ছিল না। বাবার স্ত্রীকে বলছিলাম ভাইয়ের দুধ আনতে হবে। সাফ সাফ বলে দিল আজকে আনতে পারবে না। আর থুতনি ধরে চাপ দিয়ে বলল, কয় ডিব্বা লাগে? টাকা কি গাছে ধরে? 400 টাকা করে ডিব্বা। দু এক বেলা না খাইলে মরবো না, আর মরলেও আমার হাড় মাংস জোড়ায়। ওই মেয়ে মইরা গেছে নষ্টামি করার জন্য, আর এক মেয়ে জন্ম দিয়া গেছে। চিল্লা চিল্লি শুই না দাদি আসে। বাপেরে কইবার পারস না মুখ পুরি? মায়ে খালি খাওয়াইছে, গায়ে গতরে খাইটা খা। তোর বাপের আজকে আইসবার দে। বাড়িতে এত অশান্তি আর কুলায় না। খুব কষ্ট লাগলো। আমারে বলে বলুক, আমার মরা মায়েরে কেন বলে? ভাইটা ঘুমাইছে, উঠলেই খাইতে চাইবো। কি খাইতে দিমু? ও তো বাচ্চা একটা ছেলে, এত কিছু তো বোঝেও না। হে সৃষ্টিকর্তা, কিছু তো একটা করো। হয়তো এতিমদের কান্না উঁচু সমাজ অব্দি যায় না। রান্না করার সময় খেয়াল করলাম ভাতের ফ্যান প্রতিদিন ফেলাইয়া দেয়। আজ আর দিলাম না। ভাই ঘুম থেকে উঠলে একটু ভাতের ফ্যান খাওয়াইলাম। প্রথমে মুখে দিতে চাইলো না, পরে কি বুঝে জানি খাইলো। মায়ের স্মৃতির সামনে বসে আছি। আচ্ছা, ভাইকে নিয়ে যদি আমি মরে যাই তবে কি সব ঝামেলা শেষ হয়ে যাবে? কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝিনি। বৃষ্টির সাঁচ করেছিল। ভাইকে নিয়ে বাসায় ফিরবো, তখন রূপম কাকার সাথে দেখা হয়। জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলাম, কি হয়েছে। অজান্তেই সব বলি। পাশের দোকান থেকে সে 20 টাকার একটা প্যাকেট গুঁড়ো দুধ কিনে দেয়, বলে বাড়ি গিয়ে ভাইকে খাওয়াতে, আর রাত 11টায় আমাদের বাড়ির পিছনে আসতে। সে ভাইয়ের জন্য দুধ নিয়ে আসবে। কিন্তু কাকা, এত রাতে আপনি আসে দিয়ে যাইয়েন। তোর সৎ মা দেখলে তোরে বকবো, তুই আসিস তাই হইব। ভাইকে রাতে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই। অপেক্ষা করছিলাম যে কখন 11টা বাজবে, আর আমার ভাইয়ের না খেয়ে থাকতে হবে না। বাড়ির পিছন থেকে দৌড়ে ঘরে আসছিলাম। ঘেন্না করছিল নিজেকে। বাইরে বৃষ্টি হচ্ছিল। সেদিন রাতে বুঝেছিলাম শুধু ভাইকে বাঁচিয়ে রাখা না,
এই সমাজের নরপিশাচদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। সে রাতে রূপম কাকার নষ্টামির হাত থেকে কোনো রকমে বেঁচে ফিরে অরি যেন পরদিন সকাল থেকে এক নতুন করে পথ চলতে শুরু করে, যার অস্তিত্ব নিজেকেই ধরে রাখতে হয়। বাবার সামনে গতকালের পেঁয়াজ, কাঁচা মরিচ, মশলা দিয়ে পরিবেশন করে, সেদিকে কোনো খেয়াল নেই। ভাইরে খাইয়ে নিজে না খেয়েই চলে গেল স্কুলে। আজ জেএসসির পরীক্ষার প্রবেশপত্র দিবে। আচ্ছা, আমি যতদূর জানি মা বাবার প্রেমের বিয়ে ছিল। দাদি কখনো মাকে মেনে নেয়নি, কিন্তু দাদা মাকে তো খুব আদর করত। হয়তো দাদার কারণেই মা এতদিন বাড়িতে টিকেছিল। বছর দেড়েক আগে দাদা মারা গেল। সেদিন মা খুব কেঁদেছিল। বিয়ের আগে সেই যে মা বাবার হাত ধরে নানু বাসা থেকে বেরিয়ে এসেছিল, আর কোনোদিন সে বাড়িতে মায়ের জায়গা হলো না। দাদি সবসময় চাইতো নীলু আন্টির সাথে বাবার বিয়ে হোক, কিন্তু হয়নি। নীলু আন্টিও নাকি বাবাকে পছন্দ করত। সে নাকি দ্বিতীয় বউ হয়েই থাকতে চেয়েছিল। মাঝে মধ্যে দেখতাম বাবার মার মধ্যে। আচ্ছা, মা কি সত্যিই ভাইকে জন্ম দিতে গিয়েই মারা গেছে? মাসের শুরুর একদিন আমাদের বাবার স্ত্রী আমাদের জন্য ভালোবাসা আসে। সেদিন সে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে। আজ সেই দিন মনে হয় সে যেন আমাদেরকে চোখে হারায়। কারণ সেদিন মায়ের কলিগ রাফসান স্যার, মরিয়ম ম্যাম আসে। মা ছিলেন সরকারি হাই স্কুলের ইংলিশ টিচার। সাধারণ মানুষকে বাবার নামেই চিনতেন, কিন্তু সবাই আমাদেরকে চিনত মায়ের নামে। মায়ের কলিগরা আমাদের খোঁজখবর নিতে আসে। হয়তো তাদের জন্যই আমাদের লেখাপড়াটা এখনো হচ্ছে। না হলে যথারীতি এক্সাম শুরু হয়। কেন্দ্রে সবাই সবার বাবা মায়ের সাথে যায়। সবাইকে মায়েরা কত আদর করে, কপালে চুমু দেয়। পরীক্ষা শেষ হলে মায়েরা কত আগ্রহ নিয়ে এসে জিজ্ঞেস করে এক্সাম কেমন হয়েছে, ক্ষুধা লেগেছে কিনা, ফাইলটা হাতে নেয়। ইস, কত ভাগ্যবান ওরা। কিন্তু আমার কেউ নেই, বাবাও এলো না। মায়ের স্মৃতির পাশে দাঁড়িয়ে বললাম, মা, আম্মু, একবার আসো না, দেখো আমি এক্সাম দিতে যাইতেছি। প্রবেশপত্র নিচ্ছি কিনা তুমি কেন জিজ্ঞেস করো না? কই, টুকির মায়ের মতন আমাকে আর চুল বেঁধে দাও না। জানো মা, আমার না রাত জেগে পড়তে খুব খারাপ লাগে। আমি না একটুও ঘুমাতে পারি না। আর জানো মা, আমি না সব রান্না শিখে গেছি। হাত আর আগের মতন কাটে না, পড়ে না। মা, ভাইয়ের না পিচ্ছি পিচ্ছি দাঁত উঠেছে, খালি কামড়াইতে আসে, বড্ড পাজি হয়েছে। ভাইকে টুকির দাদির কাছে রেখে এসেছি। মা, এখন আমি যাই, ভাইকে নিয়ে আমি পরে আসবো। টুকির দাদির কাছেই ভাইকে রেখে যায়। সে খুব আদর করে আমাদের। ভাইও থাকে। ভাই দূর থেকে আমাকে দেখে যেন পাখির মতন উড়াল দিল কোলে আসার জন্য। মেধাবৃত্তি হিসাবে কিছু টাকা পেয়েছি। আজকে হেড স্যার দিল ৩,৬৮০ টাকা। ভাইকে দোকান থেকে চিপস আর জুস কিনে দিয়েছি। আহারে ভাই, ভাইরে, তোর বোন এসব খায়নি, কত ফেলাই দিছে। আর তুই তুই তো এসব চিনিসই না। ২৪শে ডিসেম্বর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী আর ভাইয়ের প্রথম জন্মদিন। ভাইটাও হয়তো বুঝে গেছে নতুন মা হয়ে আসা মানুষটা কখনো আমাদের মা হয়ে উঠবে না, সে শুধুই বাবার স্ত্রী। দেখতে দেখতে ১ বছর এই দিনটাতে মা হারা হয়েছি অনাথ। মা, তুমি বলতে না, তুমি না থাকলে মানুষের অবহেলা সহ্য করতে হবে। নিত্য নতুন কাপড়, খাওয়া, বায়না এসব কিছুই থাকবে না। সত্যি মা, দেখো আমাদের ভাই বোনের কোনো বায়না নেই। উৎসবের দিনে বাড়িতে অনেক মানুষ, ভালো ভালো খাবারের গন্ধ চারিদিকে। বাড়িতে মেহমান আসায় কাজ করছিল অরি। ছুটি সবাই এসেছে, তাই রান্না করতে দেখে বড় ফুবু বলল, এই মেয়েরে মায়ে খাইয়ে না দিলে খাই নাই। আর এখন এত শুকিয়ে গেছিস কেন? ওঠ তুই, আমি রান্না করছি, তুই হাত মুখ ধুয়ে আয়, সবাই মিলে খাবো। কথা থেকে যেন দাদি এসে ফুপুকে না করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমাদের ফুপু কাকা কেউই দাদির মুখের ওপর কথা বলতো না, তাই ফুপুও কিছু বলে না, চুপচাপ বসে থাকে। দু চোখ ছলছল করে, অনেক কিছুই বলছিল। কারোর কোনো কথায় কান্না দিয়ে কাজ করছিলাম। কাজ প্রায় শেষের দিকে। ঠিক সেই সময় ভাইয়ের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি ভাই গাল ধরে কান্না করছে। আর আমাদের সো কল্ড মা, আমাদের বাবার স্ত্রী, সে আমার ভাইকে হাত ধরে টেনে হিঁচড়ে বের করছে। ভয়ে আমার পাখিটা চুপসে গেছে, গালটা লাল হয়ে গেছে। এই বয়সী, হ্যাঁ, এই বয়সী লুচ্চামি, আর তো দিন আছেই।
আরে তোরে না কয়েছি তুই আমার ঘরে আসবি না? বলতে বলতেই দিল আরও এক থাপ্পড়। ভাইকে কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম। দোষ বলতে ছিল ছোট চাচার 3 মাস বয়সী মেয়ের গাল ধরেছিল, আর ও ঘরে যেত কেবলমাত্র একটু টিভি দেখতে। সেদিন ভাইকে শান্ত করতে অনেক সময় লাগে, তবুও কাজ বাদ দিতে পারিনি। সব শেষে ভাইকে ঘুম পাড়িয়ে এসে দেখি খাওয়ার জন্য কিচ্ছু নেই। কি করব, খুব ক্ষুধা পেয়েছিল। বালিশে মুখ চেপে কান্না করে জীবনের তৃতীয়বারের মতন বুঝলাম আমরা অনাথ। রাত 1:30টার সময় সেদিন বাবার ঘরের দরজা নেড়ে এসে বলে গিয়েছিল যদি এই বাড়িতে থাকতে চাই তাহলে যেন ভালো হয়ে যায়। সত্যি আজও বুঝলাম না কি খারাপ ছিলাম। আজ রেজাল্ট, জানি না কি হবে। ভাই ঘুমিয়ে আছে, কোলে নিয়েই যাব স্কুলে। ইদানিং কোলে নিয়ে হাঁটতে সমস্যা হয়, তাই বলে কি ফেলে রেখা যাওয়া যায়? ছোট্ট ছোট্ট পা, কতক্ষণ হাঁটবে? এই মুখপুরি, এই ঘুমের পোলাই ডারে তুলস কেন? দাদি রেজাল্ট দিব তো, তাই স্কুলে যাব। তুই যাস যা, ঘুমের পোলা ডারে তোলে ওরে কে দেখবে? ঘুম থেকে উঠলে যে কাঁদবো, আমি আছি না। দেমনি তুই যা। দাদির কথায় ভরসা কইরা রেখে গেছিলাম। স্কুলে গিয়ে বড্ড একা লাগছিল। আমার বলতে কেউ নেই, সবার বাবা মা আছে। কত টেনশন, আর আমি তো অনাথ। টুকি আমার হাত শক্ত করে ধরে আছে। আচ্ছা, এই মেয়ের আমাকে হাত ধরতে ঘেন্না করে না? আমি তো আর আগের মতো নেই, কিন্তু তবুও যেন ওরাই একমাত্র সহায় আমার। রেজাল্ট দিল, A+ পেয়েছি। সবাই অবাক না হলেও আমি অবাক। আমি তো পড়িনি। মরিয়ম ম্যাম এসে জড়িয়ে ধরেছিলেন, কেন যেন খুব আপন বলে মনে হচ্ছে। কান্না ধরে রাখতে না পেরে খুব কেঁদেছিলাম। সেদিন পুরো 3 গ্রামের মানুষ হয়তো দেখেছিল ইংলিশ ম্যামের মেয়ে অরির কান্না। হেড স্যারকে টুকি সব বলে দেয়। তখন ছিল আমার আরও এক দফা অবাক হওয়ার পালা। মায়ের পেনশন বাবদ 15 লাখ টাকা আমাদের নামে। যেহেতু ভাই ছিল না তখন, তাই আমার আর আমার বাবার নামে সব ছিল। যেখানে পোস্ট অফিস থেকে প্রতি মাসে 15,000 টাকা রাফসান স্যার, মরিয়ম ম্যাম বাড়ি গিয়ে আমাদের দেখাশোনার জন্য দিয়ে আসে। অথচ আমার ভাই তার দুধের জন্য আমাকে। সব কিছু শোনার পর বাড়ি এসে দেখি আমার দাদি বাড়িতে নেই। ভাইটাকে ঘরেও নেয়নি আমাদের সৎমা। ভাই বাইরে দাঁড়িয়ে শীতের মধ্যে গাছের পাতা খুঁড়ছে। ভাইটা আমার হাঁটাও শিখে গেছে, গুটি গুটি পায়ে হাঁটছে সারা উঠোন। কাছে যাওয়ার পর দেখি ভাইয়ের হাতে লাল লাল কিছু। হাতে দিতেই দেখি রক্ত। হায় গো হায়, কে কনে আছোস রে, আমাকে বাঁচাও। এই মাইয়া আমাকে মায়েরা ফেলা গো। ভাই 1 কেজি কালো জাম দেন তো। কি গো টুকির বাবা, আজ যে কালা মিষ্টি নাও। মাইয়া না সন্দেশ পছন্দ করে? এইগুলো অরি মায়ের জন্য। মা আমার পুরো জেলায় প্রথম হইছে। আহারে, মাইয়াটার কথা মনে হইলে কলিজাটা পুইরা যায়। খুব কষ্ট করে। যার মা নাই, বাবা থাকতেও নাই, তার আর কে আছে? ভাইরে আঁকড়া ধইরা পইরা আছে বাপের ঘরে। যাওয়ার তো জায়গা নাই, যেটুকু পারি তাই করি। হ ভাই, এতিমের মাথায় হাত রাখো, ওপরবেলা তোমারে দেখবো। গুটি গুটি পায়ে হাঁটছে সারা উঠোন। অরিকে দেখে ভাই যেন পাখির মতন উড়াল দিল। আধো আধো কণ্ঠে বলে, মনু মনু উক্কু, দেখো উক্কু। ভাইয়ের হাতের দিকে তাকিয়ে দেখি রক্ত। ভালোভাবেই কেটেছে, মনে হয় অনেকক্ষণ কাঁদছে, চোখ ভেজা। কই গেছিলা? আমালে মারছে, দেখো উক্কু। ভিতর থেকে শক্ত হলেও কোনো দিন ভাইয়ের রক্ত দেখিনি। মনে হচ্ছিল কেউ আমার গলা চাপ দিয়ে ধরেছি। চিৎকার করতে পারি না, না পারি শ্বাস নিতে। বাড়ির পাশেই ফার্মেসি। ভাইকে নিয়ে যাই। কাকা বলে অ্যান্টিসেপটিক ইঞ্জেকশন দিতে হবে। ভাই এমনভাবে মুখ লুকিয়েছিল বুকে, যেন সব বিপদ থেকে মুক্তি করতে পারবো তাকে। কিন্তু সেই আমি কিনা দাদির কথায় ভাইকে রেখে গেছিলাম। ছি। রেজাল্টের পর টুকি আমার সাথেই ছিল। বাড়ি আস্তে আস্তে ভাই ঘুমিয়ে যায়। দাদু, মা খুব খুশি হয়েছি তোমার রেজাল্ট শুইনা। ভাইরে রাইখা কোথাও যাও না, ওরে বুকে বুকেই রাইখো। তোমার মায়ে আজকা নাকি ঘুমের পোলারে উঠছে, তারে গাছের লইগা বাঁধিয়া রাখছে, যাতে কোন হানে না যায়। ডরাইব তো মা। টুকি, এখানে বসবি, আর কোথাও যাবি না। ভাইকে কোলে নিয়ে এখানেই থাক। অরি, কি করবি? হয় মারবো, নয় মরবো। আজ অনেক দিন পর মায়ের ঘরে। এই ঘরটা মা কতই না শখ করে সাজিয়েছিল। মায়ের ছবিটা সুটকেসের এক পাশে রাখা,
ধুলো জমে গেছে, কতই না চেয়েছি, দেয়নি। মা, তোমার খুব কষ্ট হয়েছে না? মা জানো, আমি বাবা স্ত্রী আমাদের সোকল্ড মা ঘুমিয়েছিল, জেগেছে, কোনো সুযোগ না দিয়েই চুলের মুঠি ধরে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করেছি, ঠিক তেমনভাবে যেভাবে আমার ভাইকে বের করেছে। ঘুম থেকে উঠে সে এতটা প্রকট ছিল না সে বাধা দেবে। ঘর থেকে বের করে দিয়ে টুকিকে বলি ঘরে আয়, গ্রিল লাগিয়ে দিই। এরপর শুরু হয় তার চিৎকার, দাদির চিৎকার। তাদের ভাষ্য মতে আমি তাদেরকে মেরেছি। বাবা স্ত্রী বলে তার পেটের বাচ্চাকে মারতে চেয়েছি, আরও কত কি। আশেপাশে বাড়ির মানুষ সব জড়ো হয়। সবাইকে গিয়ে গিয়ে আমার দাদি বলে আমি নাকি মেরেছি। সেই সময় টুকির বাবা আসে, সব বুঝতে পেরে টুকির মাকে খবর দেয়। সাথে সাথেই ছোট কাকা আসে। কাকা এসে মাথায় হাত রাখে আর বলে তোর এটা আরো আগে করা উচিত ছিল, অনেক সহ্য করেছিস, আর না। দাদি বাধা দিতে আসলে বলে মা, আজ আর না, খুব কষ্ট দিয়েছেন, আর না। খালি ছোট চাচি ওদেরকে বোঝা মনে করে, তাই আমি ওদের নিতে পারি না, নইলে কবেই নিয়ে নিতাম। ঘর থেকে সৎ মায়ের সব, বাবার সব বের করে দিয়েছি। সে ব্যবসার কাজে বাহিরে। টুকির মা রাতে গেল না। রাতে কাকা খাবার কিনে দিয়ে গেল। ভাইকে বুকে জড়িয়ে কম্বল পেঁচিয়ে সারা রাত বসেছিলাম, শুধুমাত্র রাত পোহানোর অপেক্ষায়। সারা রাত ভাইয়ের জ্বরে খুব কষ্ট করেছে। সকালে খাইয়ে দিয়ে ছোট কাকার সাথে বেরিয়েছি। দাদি ওরা বাড়িতে নেই। বাইকে এসে দোতলা এক বাড়ির সামনে দাঁড়ালো। কাকা ইশারায় বাড়ির ভিতরে গেলাম। মোটামুটি সবাই বাড়ির উঠোনেই, বেশ ধনী বাড়ি। আমাকে দেখে সামনের লোকজন মনে হয় কিছুটা ভয় পেয়েছে। বয়স্ক দাড়িওয়ালা লোক হাতের থেকে চায়ের কাপ নামিয়ে চশমা চোখে তাকিয়ে আছে অরি আর ভাইয়ের দিকে। মা মারা গেছে আজ 1 বছর 8 দিন। ভাইয়ের বয়সটাও তাই। আমরা যে শুধু মাকে হারিয়েছি তা নয়, আমাদের বাবাও আমাদের নেই আর। 2 মাস পর বাবাও বিয়ে করে। মনে হয়েছিল হয়তো ভাই আমার কষ্টটা কমবে, কিন্তু মা মাই হয়। আমাদের কেউ কাছে টেনে নেয়নি, নেবেই বা কেন? আমরা তো শুধুই বোঝা। মা মারা যাওয়ার আগের দিন দুপুরবেলা ভাত খাইয়ে দিয়েছিল। কত বায়না ছিল আমার, কিন্তু রাত পোয়াতেই মাকে হারিয়েছি, ভাইকে পেয়েছি। যখন ভাই মায়ের বুকের দুধের জন্য কান্না করত, ওর মুখে চিনি পানি দিয়েছি। বৃষ্টির রাতে যখন কারেন্ট থাকতো না, ভাইকে আগলে ধরে রেখেছি। দুধ না থাকলে ভাইকে ভাতের ফ্যান খাইয়ে ঘুম পাড়িয়েছি। সবাই যখন ছুটিতে নানু বাড়ি বেড়াতে যেত, মায়ের কাছে বায়না করতাম মা আমিও যাব। কখনো ধমক দিত, কখনো দীর্ঘশ্বাস। মাঝে মাঝে দেখতাম রাতে কাঁদছে। জিজ্ঞেস করলে বলতো জানিস অরি, আজ আমার বাবার জন্মদিন। মা বাবাকে ভালোবেসে ঘর ছেড়েছিল, আপনারা যাননি, মাও আসেনি, মা আর কখনো আসবে না। চশমা চোখে তাকিয়ে আছে বয়স্ক লোকটি। অরির খুব কান্না পাচ্ছে। ভাইকে শক্ত করে ধরে আছে। মাকে নাকি অভিশাপ দিয়েছিলেন আপনি, মা কখনো সুখী হতে পারবে না, অপঘাতে মারা যাবে। কেন কেন আপনার অভিশাপ দিয়েছিলেন? আপনারা কি জানেন না মা বাবার দোয়া অভিশাপ খুব দ্রুত কাজ হয়? কেন আমাদের ক্ষতি করলেন? মা ছাড়া বেঁচে থাকা কতটা কঠিন আপনারা জানেন? সৎমা কখনো মা হয় না, তারা শুধুই হয় বাবার স্ত্রী। স্বামীকে গ্রহণ করে, স্বামীর সন্তানকে না। মানুষের তাচ্ছিল্য সহ্য করতে করতে আমরা আজ নিরুপায়। সৎ মা 1 বছরের বাচ্চাকে কষ্ট দিতেও ভাবে না, কারণ আমরা তার সতীনের সন্তান। কিন্তু আমাদের তো মা দরকার ছিল। আমি জানি না আপনারা কে আমার কে লাগেন, শুধু বলবো আমার মাকে ক্ষমা করে দিয়েন। আর আমাদেরকেও, যার মা নেই, বাবা থেকেও নেই, তারা তো অনাথ। আমরা সত্যিই এতিম। আমরা এখানে থাকতে আসিনি, কারণ আমরা জানি আমরা বোঝা, বাবার কাছেই বোঝা। মরে যেতাম যদি ভাইটা না থাকতো। কারোর হাতের স্পর্শ মাথায় অনুভব করে অরি, জানে না সে কে। আমি তোমার নানু হই বলেই সে জড়িয়ে ধরে। খুব কান্না করতে থাকে ভদ্রমহিলা। ভাই তখন ঘুম থেকে উঠে গেছে। বোনের ওড়নার এক পাশে মুখ দিয়ে আছে। ইশারায় বোনকে বোঝাচ্ছে ক্ষুধা লাগছে। ব্যাগের থেকে জুস দিল অরি। বাড়ির আর কেউ ওদের সাথে কথা অবধি বলে গেল না। সবাই যার যার মতন ঘরে চলে গেল। অরি আশা করে এসেছিল এরা হয়তো এদেরকে কাছে টেনে নেবে, কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। বাড়ি ফেরার পথে হেড স্যারের সাথে দেখা। সব কিছু বলার পর উনি বললেন কাল থাকবেন উনি সালিশে, ভয় নেই,
ওনারা আছেন তো? এত ভালো রেজাল্ট করেছিস মা, তুই তো আমাদের সবার দায়িত্ব। প্রয়োজনে পুলিশকে খবর দেব, কিন্তু তোকে আর সহ্য করতে হবে না। ভাই, ও ভাই, উম ভাই, ডিস্টার্ব করলো না। তালে চাপাই, চাপাই মানে চাপাই চাপাই, তুমি আমার চাপাই চাপাই মারবা? ভাইয়ের কথা শুনে অরি হাসতে হাসতে বাড়িতে যায়। ভাই জানে এরা একে অপরের বেঁচে থাকার শেষ সম্বল। অরি যে অনেক দিন যাবৎ অপেক্ষা করছিল এই দিনের, আজ সেই দিন। বাড়িতে অনেক মানুষ, সবাই বাবার শ্বশুর বাড়ির লোকজন। অরির সেদিকে ভুরুক্ষেপ নেই, তালা খুলে ঘরের ভিতরে গিয়ে গ্রিল লাগিয়ে দিল। পরদিন সকালে, ওমা, তাই তো বলি, এমের সাহস কই থেকে পায়? ছি 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 ছি, কে কোথায় আছো গো, দেখা যাও দেখা যাও। কে জানতো রাত পোহালেই অরির জন্য অপেক্ষা করছে সব থেকে বড় অভিশপ্ত সকাল। সকাল সকাল বাহিরে চিল্লাচিল্লিতে ঘুম ভাঙে অরির। শাল জড়িয়ে বাইরে বের হয়ে দেখে ইমাম সাহেব সহ আরও অনেকে। আজ তাদের সালিশ বসার কথা, কিন্তু এত সকালে? এই মাইয়ার উদ্দেশ্য আগে থেকেই ভালো না, এই কারণে হগল সময় কামে রাখি। আর আপনেরা কন আমি নাকি আমার নাতি নাতনিদের কষ্ট দিই, মা মরা মাইয়ারে দিয়া কাম করাই। আপনাকে যা কও তাই বিশ্বাস করেন। এখন দেখেন, নিজের চোখেই দেখেন। আগেও কয়দিন দেখছি, কিন্তু ঠাহর করবার পারি নাই। আজকা হাতে নাইতে ধরেছি। আবিয়াত্তা মাইয়ার ঘর থেকে ভোর সকালে বেডা সাওয়াল বাহির হইয়া মানে বুঝেন তো আপনারা? বাকিটা এখন কি করবেন দেখেন। যৌবনের এত কুরকোড়াই রে তোর মুখ পুরি, কইলেই পারতি বিয়া দিয়ে দিতাম। খারাপ মাইয়া গো, নাগাল ঘরে পোলা মানুষ আয়ন্স কোন কেন? মাইয়েরে তো খাইছোস, বাপেরে তো বাচ্চা থাকতেই মাইরা দিলি রে। অরির সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না, শুধু বুঝতে পারলো তার উপর অনেক বড় বদনাম লেগে গেল। মুচকি হাসলো নীলুফার বেগম, অরির সৎ মা। শেষ অবধি তার চালটা কাজে লেগে গেছে। 3 দিনের মেয়ে, সে নাকি আমার ওপর দিয়ে যাবে, এখন সারা জীবন রিক্সাওয়ালার বউ হয়েই থাকবে। এমন চাল দিয়েছি না, উঠতে পারবি না। 5,000 টাকা গেছে, তাতে কি আপদ তো বিদায় হবে। কাজ তেমন কিছুই ছিল না, শুধু অভিনয় করতে হবে যে অরির ঘর থেকে ভোরবেলায় বেরিয়েছে আর অরির সাথেই সারা রাত ছিল। এর জন্য 5,000 টাকার এত সুন্দরী বউ পাবে, এ আর কম কিসের? ঘরের ভিতর ভাই কাঁদছে। অরির মনে হচ্ছে ঘরে গিয়ে গলায় দড়ি নিতে। এত খারাপ মানুষ হয় কিভাবে? কি দোষ ছিল তার? ভাইকে সে মেরে ফেলবে আর নিজেও মরে যাবে। হয়তো দাফন কাফন হবে না তাদের, তবে কি মুক্তি তো পাবে, এই অনেক বড়। এ সমাজে মা ছাড়া সন্তানদের যে কি সুখ সে খুব অনুভব করতে পারছে। ঘরের ভিতরে যাইতে চাওয়াতে নীলুফার বেগম হাত ধরে টেনে এনে দুয়ারে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অরির বাবা এসছে। অরি উঠে দাঁড়াতে না দাঁড়াতেই সে অনেক জোরে একটা থাপ্পড় মারে, কান দিয়ে রক্ত এসে গেছে। অরির হঠাৎ করেই 5 বছর আগের কথা মনে হলো। সেদিন অরির কানে ফুটো করার কথা ছিল। তার বাবা সারা সকাল কিছু খায়নি। যখন সময় এলো, এলাকা ছিল না সে কারণ মেয়ে কান্না করবে আজ। সবাইকে অবাক করে দিয়ে অরির ভাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো টুকির দাদি আর ইমাম সাহেবের স্ত্রী। তাদের দেখে ভূত দেখার মতন চমকে উঠল নীলুফার বেগম আর অরির দাদি। ও কলির মা, এক পাও তো চইলা গেছেন, কেন ছড়িডেরে এত বড় মিথ্যা বদনাম দিলেন? কাইল রাতে একবার আইবার চাইলাম না, কইবালাম থাকিবনি দরজা দিয়া, কিন্তু টুকির বাবে কইল যে এতিম পোলাপান কেউ নাই, কোনো বিপদ আপদ হইলে কেউ দেখার নাই, তাই ইমামের বউকে নিয়ে রাতে আমি আইছি। কে জানতো যদি না আইতাম তাহলে আজ ছেড়ির কপালটা পুড়তো। অরি ভাইকে কোলে নাই। ভাই রক্ত দেখে ফু দিতে দিতে বলে সাইরা যাবে, কান্না করো না। সকাল 9টার সময় বিচার বসে। আজকের কাহিনী কারোর অজানা নয়, তবুও যেন অন্যেরা পিছু পা হয় না। অরির সৎমা আজ যেভাবেই হোক এই রিক্সাওয়ালার সাথে বিয়ে দেবেই। ভাইকে কোলে নিয়ে বাড়ির কাঁঠাল গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অরি। কি বলবে সে? কে আছে তার? ভাই বারবার চোখের পানি মুছে দিচ্ছে। ঠিক সেই সময় বাড়িতে এলো কয়েকজন মানুষ। এরা কেউ না, অরির নানু বাড়ির মানুষ। তারা আসার পর বিচারের ধারাটাই পাল্টে গেল।
অরির মামা এসে যখন ছেলেটাকে শক্ত করে জিজ্ঞেস করলো, তখন সে সব সত্যি বলে দেয়। একসময় বিচারে অরি বলে তার কিচ্ছু চায় না, শুধু মায়ের ঘর, মায়ের জিনিসপত্র চাই। সৎমা বলে, আমাদের স্বামী স্ত্রী জিনিসে আমাদের অধিকার নেই কি? কিন্তু বিচারের শেষটা অরিরই হয়। নানা চায় অরিকে নিয়ে যেতে, কিন্তু অরি যেতে চায় না, কারণ সে চায় না বোঝা হয়ে থাকতে। সেদিনে সূর্য নিয়ে ডুবেছিল অরির সব কষ্ট। দেখতে দেখতে সময় কাটতে থাকে। ভাইকে নিয়ে লেখাপড়া দুজন একজন স্টুডেন্ট পড়িয়ে মায়ের টাকাতে ভালোই চলছিল। সেদিন ছিল ভাইকে স্কুলে ভর্তির দিন। স্কুলে গিয়ে নাম লেখানোর সময় মনে হলো, ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম তো রাখিনি, সবাই তো ভাই বলেই ডাকে। তখন মায়ের নামেই নাম রাখলাম আয়াত, আমাদের বেঁচে থাকার শেষ সম্বল। একদিন সবাই জানতো অরির ভাই বলে, আজ জানে আয়াতের বোন। বাসর রাতে কোণে বেশে বসে থাকা মেয়েটি খুব সহজেই বলে দিল ঘটনাগুলো। কে বলবে এই মেয়ে এত সহ্য করেছে? তবে আমাকে কেন বিয়ে করলেন অরি? কারণ আমি চাইনি আমার মতন কোনো মেয়েকে যুদ্ধ করতে হোক। আমি চাই না বেলা আমার মতন এই নিষ্ঠুর সমাজের শিকার হোক। 12 বছরের অরি যদি আয়াতকে বুকে জড়িয়ে ধরে বাঁচতে পারে, তবে 24 বছরের অরি কেন 6 মাসের বেলাকে বুকে নিতে পারবে না? শাওন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে অরির দিকে। সে হয়তো মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে যে তার মেয়ে সত্যি মা পেল। অরি নিজেকে বেলার মা হিসাবেই গড়ে নেবে। বেলা অরিকে নিজের মা বলবে, বাবার স্ত্রী নয়। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।